বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কেউ বকা দিয়েন না, কারণ বাইকের মধ্যে প্রচুর ধুলা, আর এই ধুলা হওয়ার কারণে সবসময় আসলে মুছতে হয়। কালো বাইকের এই একটাই সমস্যা। বাইকটা স্টার্ট দেওয়ার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে চেইনটা লুপ করব, বিকজ শীতকালে কিন্তু চেইনের অনেক সমস্যা হয়। এই সমস্যাটা কিন্তু আপনাদের অবশ্যই সলভ করার জন্য চেইনের চেষ্টা করবেন ঘন ঘন লুপ করার। দেখেন কতগুলো ময়লা পড়ছে, হাতে পর্যন্ত ময়লা এসে বসছে। ওকে, আই হোপ বুঝতে পারছেন কি পরিমাণ ময়লা হয়েছে। চেইনটা পরিষ্কার করতে গিয়া আমার এই হাতটা পুরো নোংরা হয়ে গেছে। এই দেখেন এতটা নোংরা হয়েছে, এই নোংরা হাত নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য বের হয়ে গেছি। তাহলে বুঝেন আমি আপনাদেরকে কত মিস করি। আসলে রেগুলার হইলে একটা প্রবলেমটা হচ্ছে ভিডিও না করলে ভালো লাগে না। মনে হয় যে আপনাদের সাথে কেমনে কমিউনিকেট করব, কিভাবে আপনাদের সমস্যাগুলোর কথা শুনবো, আর কিভাবে ওই সমস্যাগুলো সল্ট আউট করা যায়, এই জিনিসগুলো আমার মাথার মধ্যে কন্টিনিউয়াস ঘুরতে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এই শীতে আমিও ভালো আছি। আপনারা অনেকে বলতে পারেন যে হাতে গ্লাভস কবে দেখতে পারবেন। হ্যাঁ, গ্লাভস কিনছি ভাই, কিনছি। গ্লাভসগুলো পরে আপনাদের সাথে কথা বলবো, এটাই তো আমার ইচ্ছা। বাইকটার প্রবলেম বের হয়েছে একটা। প্রবলেমটা হচ্ছে এই যে কোল্ড স্টার্টের মধ্যে যে বারবার বাইকটা রিফিউজ করে, বারবার যখন এটা অন করতে নেই, বারবার যখন জিনিসটা বন্ধ হয়ে যায়, তো তখন আমি ফাইন্ড আউট করলাম যে আমার বাইকের ব্যাটারিটাতে ডিস্টার্ব আছে, ব্যাটারিটাতে প্রবলেম আছে এবং ব্যাটারিটা মনে হয় হায়াত শেষ। এখন হায়াত শেষ হওয়ার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আমি যখন বাইকটা কিনছি তাড়াহুড়া করে বাইকটা আমি ফুল চার্জ করি নাই। ফুল চার্জ না করার কারণে বাইকটার যেই থাকে না যে ধারণ ক্ষমতাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন কি অবস্থা, দেখেন 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 সবার মধ্যে তাড়াহুড়া। বাইকের মধ্যে যে ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিতে ঝামেলা হয়েছে, কারণ বাইকটা যখন আমি কিনছি তখন বাইকটার নিয়ম হচ্ছে ব্যাটারিটা অ্যাটলিস্ট 12 ঘন্টা চার্জ দিতে হয়। 12 কম করে হলেও ধরেন আপনার 10 ঘন্টার উপর আপনার বাইকের ব্যাটারিটা চার্জ দিতে হয়। সো আমি সেটা করি নাই। আমি ভাবছি বাইকটা তো চালাবোই, বাইকের রেকটিফায়ার থেকে তো পাওয়ার প্রডিউস হয়, আর সেই পাওয়ারটা প্রডিউস হলে আমার বাইকটা অটো চার্জ হয়ে যাবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এটা করা যাবে না, আর এটা করলে ধরা। বাইকটা থেকে ব্যাটারিটা ডিটাচ করে এটা আলাদাভাবে চার্জ করতে হয়, এটা নিয়ম। এবং চার্জটা যদি কমপ্লিট হয় তখন আপনার ব্যাটারিটা অ্যাটলিস্ট আপনাকে 1-1.5 বছর সার্ভিস দিবে। আর যদি রেগুলার মোটামুটি দেখা যায় যে 8 মাস 6 মাস পর যদি একটু চার্জ করায় নেন, তাহলে সেটা 2 বছরের উপরেও আপনাকে সার্ভিস দিবে। তো আমার কাছে ব্যাটারি চার্জার আমি একটা কিনছিলাম মুক্তিযোদ্ধা মার্কেট থেকে। ওখান থেকে কেনার পরে ওইটা মনে আসছিল যে আমার যেটা R15-এ প্রায় 7টা ব্যাটারি লাগছিল। ওই সময় আমি ওইটা দিয়ে আমার যে চার্জারটা, ওই চার্জারটা দিয়ে আমি ব্যাটারি চার্জ করে করে চলতাম। কিন্তু এইবার যে বোকামিটা করছি যে আমরা তো নতুন গাড়ি, ব্যাটারি তো চার্জ হয়ে যাবে অটো চালাইতে চালাইতে, এইসব চিন্তা ভাবনা করে আমি আমার বাইকের ব্যাটারিটা চার্জ করি নাই। সো ফাইনালি এখন একটা সমস্যার সম্মুখীন হইতেছি। আনফর্চুনেটলি ব্যাটারির যে ওয়ারেন্টি থাকে 6 মাস, এবং আমার বাইক অলমোস্ট 8 মাস হয়ে গেছে। কি রিস্কি, আহারে 2টা বাচ্চারা সামনে বসা রাখছে, হেলমেটও নাই, কি কমু, কিছু বলার নাই। তো যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে আমার যে বাইকের ব্যাটারির ওয়ারেন্টি থাকে 6 মাস। 6 মাসের মধ্যে যদি ব্যাটারির কিছু হয়, বাজাজ কোম্পানি একদম সরাসরি ব্যাটারি চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি আপনাকে দিয়ে দিবে। আনফর্চুনেটলি আমার বাইকের ব্যাটারির 8 মাস কমপ্লিট হয়ে গেছে। এই জন্য আমি অনেক রিকোয়েস্ট করছি, ভাবছি যে আপনাদের বাইকটা চালাই, টাকা দিয়ে কিনছি, ভাই প্লিজ আমার ব্যাটারিটা চেঞ্জ করে দেন। আনফর্চুনেটলি আমার ব্যাটারিটা চেঞ্জ হয় নাই, কোনো ওয়ারেন্টি পাই নাই। আর না পাইলেও আমার কোনো দুঃখ নাই। আমি চাই না যে আমারে কেউ মাগনা একটা ব্যাটারি দেখ, আর মাগনা ব্যাটারিটা হয়তো বা আপনাদেরকে আমি জানাবো না, এবং জানাবো না দেখা যে ব্যাটারিটা আমার এমনও তো হইতে পারে যে আপনাদের মনের মধ্যে ওই কষ্ট পাওয়ার কারণে আমার ওই ব্যাটারিটাও গেল হইতে পারে না। এই জন্য আমি ব্যাটারির জন্য কোনো জোর দাবিদার দিই নেই। বাট
ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। অনেকে আবার বলতে পারেন যে শুরুতেই কেন চেইন লুপ দিলাম, এটা কেন দেখাইলাম। ভাই গতকালকে আমার ভিডিওটা যখন আমি করতেছি তখন এখান থেকে প্রচুর কেমন যেন একটা নয়েজ আসতেছিল। যখন আমি বাইকটা চালাইতেছি একটা কেমন যেন একটা নয়েজ আসতেছিল, এবং এই নয়েজটা আসার কারণে আমার মনে হলো কি আমার চেইনটা মনে শুকনা। পরে বাইকের চেইনটা যখন হাত দিয়ে দেখলাম যে ভয়ঙ্কর শুকনা এবং কালি কালি হয়ে আছে। তখন ভাবলাম যেহেতু শীতকালে তো ধুলাবালি হয়, এবং ধুলাবালি হওয়ার কারণে বাইকের এই ধরনের চেইনের থেকে নয়েজ আসার একটা প্রবণতা কাজ করে। এই জন্য ডিসিশন নিলাম যে চেইনটা একটু লুপ করে দেখি। আর ভাই লুপ করার পরে যেই অবস্থা হইলো তা তো আপনারা দেখলেনি, ময়লা একদম গিরায় পড়ছে। মানে RTR 4V ইউজার দেখি খুব ডিসেন্ট রাইড করতেছে, তখন আসলে গর্বে মনটা ভরা যায়। কারণ আমি আপনাদেরকে একটা কথাই বলছি যে RTR 4V আসলে সবার চালানোর অ্যাবিলিটিস থাকে না। দেখা যায় যে ম্যাক্সিমামই যখন হাতের মধ্যে একটা পাওয়ার পাওয়া যায় 4 ভালভের ইঞ্জিনের, তখনই তার শরীরের যে কারেন্ট, সেই কারেন্টটা অনেক জোর একটা ঝাটকা মারে, আর তখনই সে উল্টাপাল্টাভাবে এমনি চালাতে থাকে। তো সেই দিক থেকে হ্যাটস অফ। কিছুক্ষণ আগে একটা ভদ্রলোকরে দেখলাম RTR 4V-তে পিছনে পিলিয়ন নিয়ে চালাইতেছে, এবং তারা অনেকগুলো হর্ন দিলাম। এই যে ও না সরি, এই লোকটা না, আরেকটা যাই হোক, তো অনেক ডিসেন্ট রাইড করতেছে, ওনাকে হর্ন দিলাম, উনি তাও স্পিড বাড়ায় নাই। সো থ্যাঙ্কস, হ্যাটস অফ। মানে এটা বুঝতে হবে যে উনি ডিসেন্ট রাইডার, এটা বুঝতে হবে, আমার বোঝা হয়ে গেছে। স্টেশনটা পার হওয়ার পরে এইখানে এমন একটা জ্যাম লাগে, কারণ এখানে ওমা এ আবার করতে আসলো, এখানে এমন একটা জ্যাম লাগে, এই জ্যামটা আসলে অনাকাঙ্ক্ষিত। এরকম জ্যাম কিন্তু আগে ছিল না, বাট এখন এই জ্যামটা নতুন চালু হয়েছে। সো এই জায়গাতে খুবই সাবধান। এই জায়গাতে ম্যাক্সিমাম সময় উল্টা সাইড থেকেও গাড়ি আসে, আর উল্টা সাইড থেকে গাড়ি আসলে বুঝতেছেন তো, আপনার গাড়ির গতি যদি অনেক বেশি থাকে আর আপনার যদি কন্ট্রোল কম থাকে বাইকের, যে উল্টা সাইড থেকে গাড়ি আসতে পারে অতর্কিত, আপনার বাইকটা ব্রেক করে কন্ট্রোল করে ফেলবেন, এরকম যদি কনফিডেন্স না থাকে, তাহলে এইসব জায়গাতে একটু সাবধানে চালানোই বেটার। দেখেন বলতে না বলতেই 1 2 3 4 5 5টা বাস পুরা রোডটারে জাম বাঁধায় ফেলাইলো। কি অবস্থা দেখছেন রাস্তাটা কত খালি, জ্যাম ট্যাম এগুলোর মধ্যে। আসলে রাস্তা খালি, রাস্তার কোনো দোষ না, দোষ হচ্ছে আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব বোধ নাই। চলেন যাই। অনেক দিন পরে এই ফ্লাইওভারটা একটু খালি পাইলাম, কোনো গাড়ি টাড়ি এখনো পর্যন্ত আইসা অ্যাটাক করে নাই। খেয়াল করে দেখছেন কিনা জানি না, বাট আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আমি জানি না আসলে এখন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, সবসময় তো একটু ডে লাইট থাকতে আপনাদেরকে ব্লগ দেই, বাট এখন সত্যি কথা বলতে ভালোই লাগতেছে। আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের ক্যামেরাতে কেমন আসবে জানি না, বাট আজকে তো শনিবার, এবং শনিবারের কারণেই সম্ভবত এই জায়গাতে জ্যাম কম। গত ব্লগে একটা টপিক ছিল যে ট্যাঙ্কিতে জং ধরলে কি করবেন। সেখানে আমি বলছিলাম যে বাইকে যারা ট্যাঙ্ক ফুল করতে পারেন না, কিংবা অনেকে থাকে না যে ট্যাঙ্ক ফুল সবসময় করা সম্ভব হয়ে ওঠে না, তারা অন্তত মাসে 2 বার ট্যাঙ্ক ফুল করেন। তো ওইখানে এক ভদ্রলোক আমাকে লেখছে কি যে মাসে 2 বার ট্যাঙ্ক ফুল করা লেস অফ নলেজ। আসলে ভাই আপনি তো হয়তোবা অনেক বড় লোক, আপনি হয়তোবা প্রতিদিন ট্যাঙ্ক ফুল করতে পারেন, কিন্তু আমার বাংলাদেশে বড় লোকের চাইতে, মানে থাকে না যে বড় লোকরা বড় লোকই হইতে থাকে, মধ্যবিত্তরা মধ্যবিত্তই থেকে যায়, আর গরিব যারা এরা সারা জীবন এই বড় লোক আর মধ্যবিত্তর মধ্যে পিষাপিষি করতে থাকে সারা জীবন। আলটিমেটলি আমি তাদের কথা বলছি, আমার মতো যারা মধ্যবিত্ত, যারা কন্টিনিউয়াস ট্যাঙ্ক ফুল রাখতে পারে না একটা বাইকের, এই যেরকম একটা বাইকে যাদের কিনা 10 লিটার 14 লিটার কিংবা 11 লিটারের ফুয়েল থাকে, সেই ক্ষেত্রে সবাই কিন্তু চাইলেই পারে না যে ট্যাঙ্কে প্রতিদিন ট্যাঙ্ক ফুল রাখার, কিংবা একদম সপ্তাহে ট্যাঙ্কের তেল কমে গেলে ট্যাঙ্কটা সবসময় টাকা ফুল করে একদম ভরে রাখা, এটা সবসময় পারে না। বাহ, আলো চলে আসছে দেখছেন, আমার কথার কত জোর, আলো পর্যন্ত জ্বলে উঠছে। যাই হোক, ওই ভদ্রলোকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ভাই মন মানসিকতা বদলান। আমি মেয়ে মানুষ দেখে আমার কথাটা আপনারা উড়াই দিতেছেন, বাট আমি ভালোর জন্য আপনাদেরকে বলতেছি, এবং আজীবন বলে যাব, যতই আমার আপনারা গালি দেন বলে যাব, ট্যাঙ্ক সবাই ফুল করতে পারে না ভাই, সবার হাতে 1500 টাকা রেগুলার থাকে না। তো যারা কিনা অল্প ফুয়েল ভরেন, যেমন ধরেন 500 টাকা 200 টাকা, সেই ক্ষেত্রে কিন্তু বাইকের ট্যাঙ্কির মধ্যে জং ধরার পসিবিলিটিস অনেক হাই, কারণ ট্যাঙ্কির নিচে সবসময় অকটেনটা থাকে। যতটুকু জায়গায় অকটেন দেওয়া থাকে ওইসব জায়গাতে মরিচে পড়ার পসিবিলিটিস কম থাকে, কিন্তু ট্যাঙ্কের তেলটা যদি একদম ফুল থাকে তখন কিন্তু মরিচা পড়ার পসিবিলিটিস আর থাকে না।
সেই ক্ষেত্রে আপনারা যখন ট্যাঙ্কের মধ্যে তেল ভরবেন, হইতে পারে সেটা 200 টাকা, 300 টাকা, 500 টাকা, সেই ক্ষেত্রে করবেন কি, ট্যাঙ্কটাকে ঝাঁকায় নেবেন। ঝাঁকায় নিলে কিন্তু আপনার এই যে ফুয়েলটা কিন্তু উপরের দিকেও যাবে। উপরের দিকে যখন যাবে তখন এই মরিচা টরিচা পড়ার যে প্রবণতাটা ওইটা কমবে। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা জানি না, বাট আমি যেটা বলতেছি সেটা ঠান্ডা মাথায় এটা বোঝার চেষ্টা করেন। এই কাবার্ড ব্যান্ডটা বাইরে ভাই কি স্পিডে গেল। একটা সময় ছিল এই 300 ফিটে কিন্তু এত সুন্দর প্রশস্ত রাস্তা ছিল না। তো দেখা যাইতো যে যারা বাইক টাইক চালাইতেছে ওই সময় অ্যাক্সিডেন্ট হইতো। আর এখন 300 ফিটের রাস্তা এগুলো সব কিছু ঠিক করার পরেও এখনও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। এখন এটা কি রাস্তার দোষ না বাইকারদের দোষ, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি এখানে আসার পর থেকে দেখতেছি সবার মধ্যে প্রচুর তাড়াহুড়া, বাইকে রাইড করতেছে তো ইচ্ছা মতে তাড়াহুড়া করে, তার মানে অ্যাবিলিটি নাই 250 সিসিটা ক্রস করে যাওয়ার, কিন্তু এরপরেও রিস্ক নিয়ে ক্রস করে যাইতেছে। এই জিনিসগুলো আপনারা করবেন না। এই জিনিসগুলো করলে হয় কি, আলটিমেটলি নিজের রিস্ক। যাইতেছেন একটা জায়গায়, সাবধানে যাবেন, সাবধানে আসবেন, দিন শেষে বাসায় ফিরবেন, এইটাই তো হবে আপনার চিন্তা ভাবনা, তাই না? এটা মাথায় রাখার চেষ্টা করবেন। মাথায় রাখলে হবে কি, অ্যাটলিস্ট এই অ্যাক্সিডেন্টের প্রবণতাটা কমে যাবে। আর দেখতেই তো পারতেছেন যে এখন এইসব রাস্তাতে রিক্সা ওঠে, এই যে অটো রিক্সা এগুলো উঠতে থাকে। আমার বাইকের মনে হচ্ছে গলাটা একটু ঢিলা, দেখি একটু হাতটা ছাইড়া, হ্যাঁ হালকা মতো ঢিলা, হালকা ঢিলা, রাইট।